আসসালামু আলাইকুম চাপাইবাসী। ঢাকা থেকে ট্রেনে করে রাজশাহী আসার পর রাজশাহী থেকে বাসে করে মাত্র 1 ঘন্টার একটা জার্নি করে চাপাই চলে আসলাম। এখন আছি চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে। আমাদের গন্তব্য হচ্ছে কানসাট আমবাজার। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জেলা, যা 1984 সালে রাজশাহী থেকে পৃথক হয়ে জেলা হিসেবে স্বীকৃতি পায়। মহানন্দা নদীর তীরে অবস্থিত এই জনপদ একসময় ছিল প্রাচীন গৌড় নগরীর অংশ। আমের রাজধানী হিসেবে বেশি পরিচিত হলেও এখানে ছড়িয়ে আছে মুসলিম স্থাপত্য, প্রাচীন মসজিদ আর ঐতিহ্যবাহী বাজারের চিত্র। বর্ষার সময় মহানন্দার নৌভ্রমণ আর গ্রীষ্মে রসালো আমের স্বাদ নিতে যারা এখানে আসে তাদের জন্য চাঁপাইনবাবগঞ্জ এক স্বর্গের মতো। সকাল সকাল আমাদের প্রথমেই যাওয়ার কথা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় আম বাজার কানসাট আমবাজারে, কিন্তু জানতে পারলাম আমের বাজার বিকালেই নাকি জমজমাট থাকে। তাই আমরা কানসাট আমবাজারকে একদম শেষে দেখব বলেই সিদ্ধান্ত নেই। তারপর গরম গরম 1 কাপ চা খেয়ে আমরা রওনা হই ভাই বন্ধু আহাদের বাড়ির উদ্দেশ্যে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের একদমই কান্ট্রি সাইড একটা এলাকায়, যেটা শিবগঞ্জ উপজেলার ভিতরে। আমার একটা বন্ধুর একটা আম বাগানে যাচ্ছি এবং গ্রামের একটা ভাইব এখনই চলে আসছে। এই জায়গাটার মধ্যে আমি মনে হয় প্রথমবারের মতো যানবাহন হিসেবে আমি কোনো ভ্যান ইউজ করতেছি। তো খুবই এক্সাইটিং একটা বিষয় যে ভাই, মানে আমি জাস্ট একটা কথা বলি আপনাদেরকে, চাঁপাইনবাবগঞ্জের এই রাস্তাটা মানে কি বলবো, চারপাশে আম, যেদিকে দেখাই ওইদিকে আম। ভাই আমের স্বর্গরাজ্যে চলে আসছি। সিরিয়াসলি আমি কি আর বলবো, আপনারা একটু দেখেন, এই দেখেন অবস্থা। মানে আরে কি জানি পাকে নাই, পাকে না এখনো স্টিল। মানে খুবই এক্সাইটিং একটা বিষয় যে আমি এরকম আগে কখনো দেখি নাই ভাই। আমার কাছে খুবই এক্সাইটিং লাগতেছে এই বিষয়টা। আমরা যাচ্ছিলাম আহাদের বাড়িতে। আহাদের বাড়িতে যেতে হলে আমাদেরকে পাড়ি দিতে হবে মহানন্দা নদী। শান্ত, ধীর আর মন ছুঁয়ে যাওয়া এই নদীর উপর দিয়ে আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে। সকাল সকালই আমরা এখানে পৌঁছে গেছি। লম্বা জার্নির পর সবাই বেশ ক্লান্ত ছিলাম, তাই ঘণ্টাখানেকের মতো বিশ্রাম নেই। এদিকে আহাদের আম্মু, আমাদের সবার প্রিয় আন্টি, ততক্ষণে আমাদের জন্য তৈরি করে ফেলেন একেবারে ঘরোয়া স্টাইলে সকালের নাস্তা। নাস্তায় ছিল চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি, হরেক রকমের ভর্তা আর সাথে ছিল টক মিষ্টি আমের আচার। এক কথায় জিভে জল আনা স্বাদ। সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের আন্টি আমাদের জন্য যে নাস্তা প্রস্তুত করেছে, সেই নাস্তা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি। আমি কখনোই এটা আগে খাই নাই, একটু ট্রাই করবো কেমন অভিজ্ঞতা, কেমন। নাস্তা শেষ করেই আমরা রওনা হই। রাস্তার দুই পাশের সবুজ আমবাগান দেখতে দেখতে চলে যাই চাঁপাইনবাবগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা ছোট সোনা মসজিদ। আমি এখন যেই মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি, এটি ছোট সোনা মসজিদ। বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। এই মসজিদটি 1493 সাল থেকে 1519 সাল পর্যন্ত সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত হয়েছিল। মসজিদটিতে মোট 15টি গম্বুজ রয়েছে, যা একসময় সোনালী রং দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল। তাই এর নামকরণ এই মসজিদের গম্বুজের সোনালী রঙের সাথে মিল রেখে ছোট সোনা মসজিদ রাখা হয়। আজকের এই ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে এই মসজিদের একটি সংক্ষিপ্ত ইতিহাস, কিছু ড্রোন ফুটেজ
আর বিরলের মাধ্যমে জানানোর চেষ্টা করব। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম স্থাপত্য নিদর্শন। মসজিদটি নির্মিত হয়েছিল 1500 শতকের দিকে। তৎকালীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে এই মসজিদটি নির্মিত হয়। মসজিদটির নির্মাণে ব্যবহৃত হয়েছে গ্রানাইট পাথর, যা তৎকালীন বাংলায় ছিল এক অভূতপূর্ব উদাহরণ। মোট 15টি গম্বুজ থাকলেও এর কেন্দ্রীয় গম্বুজটি অপেক্ষাকৃত বড়, আর চারপাশে রয়েছে সূক্ষ্ম খচিত খিলান ও মিহরাব। প্রাচীনকালে এর উপরিভাগে সোনালী রঙের আবরণ থাকায় একে সোনা মসজিদ বলা হতো, যদিও সময়ের সাথে সাথে সেই সোনালী ঝিলিক হারিয়ে গেছে। মসজিদটি শুধু ধর্মীয় স্থাপনাই নয়, বরং বাংলার সুলতানি আমলের স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন হিসেবেও ইতিহাসের অংশ হয়ে আছে। মসজিদটির একদমই সামনে গেট দিয়ে প্রবেশ করলেই বাম পাশে আপনি দেখতে পাবেন একটি সমাধিস্থল, যেটি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের। বাংলাদেশের 7 জন মহান বীরশ্রেষ্ঠের মধ্যে উনি একজন অন্যতম বীরশ্রেষ্ঠ। ভিডিওর এই অংশে আমি আপনাদেরকে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থলটি দেখাবো এবং উনার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। ছোট সোনা মসজিদের ঠিক পাশেই রয়েছে একজন মহামানবের চিরনিদ্রার স্থান। বলছিলাম বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কথা। 1971 সালের মুক্তিযুদ্ধে বরেন্দ্র ভূমির সাহসী এই যোদ্ধা মহানন্দা নদী পেরিয়ে শত্রু অবস্থানে আক্রমণ চালাতে গিয়ে 14 ডিসেম্বর শহীদ হন। শহীদ হওয়ার পর 15ই ডিসেম্বর এখানেই তাকে সমাহিত করা হয়। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বের খেতাব বীরশ্রেষ্ঠ দিয়ে জাতি তার অসীম সাহসিকতা ও আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রেখেছে। ছোট সোনা মসজিদ থেকে কিছুটা দূরেই অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, তোহাখানা কমপ্লেক্স। আমি এখন আছি তোহাখানা বা তাহখানা, যেটা একটা মুঘল প্রাচীন একটা ইমারত। এই ইমারতটা তৈরি সম্পর্কে প্রচলিত 2টা মতামত আছে। আমি আপনাদেরকে এই 2টা মতামত জানাচ্ছি। প্রচলিত 2টা মতের মধ্যে একটা মত হচ্ছে সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার অবকাশ যাপন, এলাকা পরিদর্শন ও তার আধ্যাত্মিক গুরু শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ সাক্ষাতের জন্য তিনি এখানে আসতেন এবং রাত্রি যাপন করতেন। দ্বিতীয়ত, তার আধ্যাত্মিক গুরু নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বসবাসের জন্য শাহ সুজা 1655 খ্রিস্টাব্দে এই ইমারতটি তৈরি করেন। এটির নাম তাহখানা বা তোহাখানা, এটি একটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে ঠান্ডা ভবন বা ঠান্ডা বিশ্রামাগার। যাই হোক, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এই ইমারতটি এবং এই তাহখানা বা তোহাখানা সম্পর্কে একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করব এবং বিরলের মাধ্যমে আপনাদেরকে এর দৃশ্য দেখানোর চেষ্টা করব। 1700 শতকের দিকে মুঘল সুবাদার শাহ সুজা এই স্থাপনাটি নির্মাণ করেন। কথিত আছে এখানকার পরিবেশ ছিল খুব ঠান্ডা ও আরামদায়ক। সেই কারণেই এই জায়গাটির নামকরণ করা হয় তোহাখানা, অর্থাৎ ঠান্ডা ঘর বা শীতল ভবন। পুরো কমপ্লেক্সটি ছিল রাজপরিবারের শীতকালীন বাসভবন, যা ধর্মীয়, প্রশাসনিক এবং বিশ্রামের কাজে ব্যবহৃত হতো। এর ভেতরে রয়েছে একটি জামে মসজিদ, একটি হাম্মামখানা বা গোসলখানা এবং খোলা প্রাঙ্গণ বা বাগান, যেখানে বসার ও হাঁটার ব্যবস্থা ছিল। মসজিদটি স্থাপত্যিক দিক থেকে অত্যন্ত চমৎকার।
পাথরের তৈরি মিনার, খিলান ও মেহরাবে সেই মুঘল কারুকার্যের ছাপ স্পষ্টভাবে মেলে। এই তোহাখানার পাশেই অবস্থিত একটি পবিত্র মাজার, যা হজরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহ এর। তিনি ছিলেন একজন সাধক, সুফি দরবেশ এবং ইসলাম প্রচারে নিবেদিত একজন প্রভাবশালী আউলিয়া। জনশ্রুতি আছে যে সুবাদার শাহ সুজা তার প্রতি অগাধ শ্রদ্ধা রেখেই তোহাখানার স্থাপনাটি তৈরি করেন, যেন এই পুণ্যবান ব্যক্তির সান্নিধ্যেই থাকতে পারেন। মাজারের আশেপাশে রয়েছে আরও কিছু অজানা কবর, সম্ভবত তার শিষ্য বা খাদেমদের। আজকের দিনে তোহাখানা শুধু একটি স্থাপত্য নিদর্শনই নয়, বরং ইতিহাস, আধ্যাত্মিকতা ও প্রকৃতির মিলনস্থল হিসেবেও চেনা যায়। সোনা মসজিদ স্থলবন্দরের পাশেই একটা ঐতিহাসিক মসজিদ আছে, যেটার নাম হচ্ছে চাউনচিকা মসজিদ। মসজিদটায় যেতে হলে আপনাকে একটা আমবাগান পাড়ি দিয়ে যেতে হবে। খুবই দুঃখজনকভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা মসজিদে পড়ে যাচ্ছি, কিন্তু তার আগে আমাদের কোনো একটা আশ্রয়স্থলের ব্যবস্থা করতে হবে। আমার বন্ধু প্রতিম একটা শত্রু আছে, নাম তার তানিম। প্রচুর পরিমাণে বাতাস আর প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। জাস্ট একবার দৃশ্যটা দেখুন। আমি মুষলধারে বৃষ্টি হচ্ছে, ছোট্ট একটা টঙের মধ্যে আশ্রয় নিয়েছি, কিন্তু এই টংটা মনে হচ্ছে না যে আমাদেরকে খুব বেশি একটা সেভ করতে পারবে। ভেঙে যাবে। মানে জাস্ট একবার দেখেন এইরকম বৃষ্টি। আমবাগানে আমরা ঘুরতে এসে আমবাগানের মালিকদের সাথে পরিচয় হলো। তারা কিছু আম উপহার হিসেবে আমাদেরকে খেতে দিল বিনামূল্যে, কোনো টাকা ছাড়াই। চলুন আমরা একটু টেস্ট করব যে আসলে আমগুলোর স্বাদ কেমন। একদম ন্যাচারাল, যে উইদাউট ফরমালিন একটা আম। এটা ফজলি আম, তাই না? হ্যাঁ, এই আমটা হচ্ছে ফজলি আম। যেহেতু ফ্রেন্ড একটু ছুলে দিয়েছে, দেখে আমরা একটু ট্রাই করে। বিসমিল্লাহ। কেমন রে? মধু 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 অনেক কাকা। আমরা ন্যাচারালি যে আমগুলো খাই, সে আমগুলোর চাইতে একদম মানে বাগানে এসে গাছ পাক না যে আমটা খাওয়া, সেটার আসলে ফিলিংসটা অন্যরকম। আর আমটা আসলে অনেক মজা। হ্যাঁ, বৃষ্টির মধ্যে যে জায়গাটাতে বসছিলাম, এখানেই বাগানে কিছু কাজ করতেছিলেন কয়েকজন লোক, যারা চাঁপাইনবাবগঞ্জের এই এলাকারই অধিবাসী। তারা আমাদেরকে বিনামূল্যে, ফ্রিতে তাদের বাগানের একদম তরতাজা কিছু আম আমাদেরকে অফার করলো এবং আমরা তা খেলাম। তাদেরকে ধন্যবাদ দিলাম। সবচেয়ে মজার বিষয় কি জানেন? হাত ধোয়ার জন্য পানিটাও পর্যন্ত এনে দিয়েছিল, সেই সাথে পানি ঢেলেও দিয়েছিল যাতে আমরা হাত ধুতে পারি ঠিকঠাক মতো। চাঁপাইনবাবগঞ্জের মানুষের এই আতিথেয়তা মনে রাখার মতো। আমি এখন যে মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি, এই মসজিদটির নাম চাউনচিকা মসজিদ, কিন্তু এর একটি ঐতিহাসিক নাম রয়েছে, যেটি হচ্ছে খানিয়া দিঘি জামে মসজিদ। এই মসজিদটা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য এবং বিস্তারিত এর বিরলে দেখাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত খানিয়াদিঘি মসজিদ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। এটি চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ ভারত বর্ডারের পাশেই সোনা মসজিদ স্থলবন্দর থেকে 10 মিনিটের হাঁটাপথ দূরত্বে অবস্থিত। ধারণা করা হয় 1480 খ্রিস্টাব্দে এক রাজবিবির উদ্যোগে এই মসজিদটি নির্মিত হয়। স্থানীয়ভাবে
এটি পরিচিত রাজবিবি মসজিদ ও চামচিকা বা চাউনচিকা মসজিদ নামে। মসজিদটির স্থাপত্যে গৌড়ীয় সুলতানি শিল্পের নিপুণ প্রকাশ ঘটেছে। মূল প্রার্থনা কক্ষ বর্গাকৃতির, যার উপরে রয়েছে একটি বিশাল অর্ধগোলাকার গম্বুজ। পূর্ব পাশে একটি বারান্দা ও আরও 3টি ছোট গম্বুজ রয়েছে। ইটের গাঁথুনি আর পোড়ামাটির কারুকাজে অলঙ্কৃত এই মসজিদের দেয়ালে দেখা যায় প্রস্ফুটিত ফুল, জ্যামিতিক নকশা এবং সূক্ষ্ম অলঙ্করণ। দর্শনীয় স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি আজও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দিন প্রায় ফুরিয়ে এলো। মোটামুটি অনেকগুলো ঐতিহাসিক স্থাপনা দেখার পর এবার আমরা রওনা হই বন্ধু আহাদের আম বাগানের উদ্দেশ্যে। যাওয়ার পথেই দারাসবাড়ি মসজিদটি দেখতে গিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আর ভিতরে যাওয়া হয়নি। যাই হোক, চলেন আম বাগানে যাই। আমরা এখন আহাদের আম বাগানে চাঁপাইনবাবগঞ্জে আসছি, স্পেসিফিকলি এই আম বাগানটা দেখার জন্য। জাস্ট চিন্তা করেন একবার কিরকম একটা ইন্টারেস্টিং বিষয়। আপনি দেখেন এই যে এইখানে মাটি, এই যে মাটির সাথে আম ঝুলতেছে, দারুণ না? আর মানে এই পর্যায়ের আম যে মানে হাত বাড়াইলেই মনে হচ্ছে আম, হাত বাড়াইলেই মনে হচ্ছে আম। ওকে, আমার বন্ধু আহাদ একটা আম সে খুলতেছে, আমরা একটু দেখি। মাশাআল্লাহ, জোস। এটা কি জাতের আম? কালার বলতে পাকছে কিন্তু পাকে না। এটার নাম কি? বাড়িফোর। বাড়িফোর ভালো স্বাদ কেমন? স্বাদ ভালো, প্লাস হচ্ছে কি যে আঁশ নাই। আচ্ছা, এবং আটিটা খুবই চিকন। আহাদের আম বাগান থেকে আমরা এখন দেখব, যেহেতু এখন আম পাকার সময়, সেই আম কিছু আম পাকলো নাকি আমরা একটু চেক করে দেখি। আশা করি যেহেতু আম পাকার টাইম এখন, আমরা একটু দেখলেই হয়তো আম একটু পেয়ে যাবো। একটু আমরা চাপ দিয়ে দেখতেছি যে আসলে আম পাকা নাকি। এই যে এই একটা আম আছে, যে আমটা একটু পাকা। আমি এই আমটা গাছে রেখেই খেতে চাই। আমি বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম এরকম। আহাদ, ক্যান ইউ প্লিজ হেল্প মি? এটা কি এখান থেকে ছিঁড়ে ফেলতে হবে? আচ্ছা, জাস্ট দেখেন আমটা, দেখেন। শেট, ছিঁড়ে আমটা এত আম পাকা মানে ছিঁড়ে গেছে। সো আনফর্চুনেটলি কিছু করার নাই। ইচ্ছা ছিল গাছে রেখেই খাওয়ার, কিন্তু সেটা আর কপালে নাই। ওকে, কোনো সমস্যা নাই। ফাইনালি আরেকটা পাকা আম পেয়ে গেছি, এবং আহাদ হেল্প করছে আমাকে এইটা এইভাবে খুলতে। জাস্ট আমি এর আগের আমটা তো খুলতে গিয়েই হচ্ছে ছিঁড়ে গেল। সো এই আমটা একটু দেখেন, সেম পাকা একটা আম, একদম টসটসে একটা আম। এই আমটা আমি এইখানেই এবং এই অবস্থাতেই কামড় দিব। যাই হোক তাই হোক, বিসমিল্লাহ। ওকে, আমি আজকের জন্য একটু কৃষক হয়ে যেতে চাই। লুক লাইক কৃষক লাগতেছে, রাইট? ওকে, আমি আজকের জন্য কৃষক সাজলাম, এই আমটা খাওয়ার জন্য শুধু। আমি আমটা খাইতে চাই। আই হোপ অন্য কোনো আম আমি নষ্ট করব না। বাদুরের মধ্যে আম খেলাম। আমার জোস, মানে কি বলবো, একদম জাতা মিষ্টি। এটা কোনো কামড় দিলে আমার মুখের মধ্যে মনে হয় যে মিলিয়ে গেল, এরকম টাইপের একটা কিছু। মধু একদম, দেখেন কি অবস্থা, লাল মধু। তোরা চাকু একটা নিয়ে আসলে ভালো। Okay, let's have a bite. Let's have another bite.
ফ্লোরের মতো গড়াগড়ি করো এনে গড়াগড়ি করো ওই তো পানি তো ওই জন্য করবে নালে সে করবে। সামনের বছর থেকে এই গাছ আরাম ধরতাম জাস্ট খুবই দারুণ টেস্ট, একদম গাছের থেকে ফল খাবার একটা আলাদাই মজা আছে। তুই খাবি? আয়, আমার খাওয়াতে মুখ দে, আয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিখ্যাত এই চমচম, এটা মূলত আদি চমচম। স্বাদ মারাত্মক হওয়ার কথা, যদিও আমি এখনো টেস্ট করিনি। তবে আজকে আসছি আমি এখানে বিশেষত এই আদি চমচম টেস্ট করার জন্য। আর আমার ইচ্ছা আছে আমি নিয়েও যাব, দেখি টেস্ট করি কীরকম স্বাদ। বিসমিল্লাহ। উপরে একটা লেয়ারিং আছে, কিসের লেয়ারিং জানি না, মনে হচ্ছে দুধের কিছু একটা হবে হয়তো। তবে সুন্দর, মজার জিনিস। আদি চমচম খেয়ে আমরা রওনা হই বাড়ির উদ্দেশ্যে। আহাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে গিয়েছে। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা চলে যাই মহানন্দা নদীতে। সেখানে আমরা কিছুক্ষণ আড্ডা এবং গানের আসর গড়ে তুলি। গান শুনতে শুনতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রেখেছিলাম না রে, যাও পাখি বলো তারে, যেন বলে না মোরে, সুখে দেখো ভালো দেখো, মনে রেখো এই আমারে, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে, সুখে দেখো ভালো দেখো, মনে রেখো এই আমারে, বুকের ভেতর আমার গলা ভেঙে গেছে, আমার দ্বারা হবে না, ভেতর না ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার কোন পার একা, বুকের ভেতর না ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার কোন পার একা, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে, সুখে দেখো ভালো দেখো, মনে রেখো এই আমারে, মেঘের উপর আকাশ উড়ে, নদীর ওপর পাখির বাসা, মনে বন্ধু বড় আশা, মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপর পাখির বাসা, মনে বন্ধু বড় আশা, যাও পাখি বলো তারে, যাও পাখি উড়ে যারে, তারে কয়ো আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে, সুখে দেখো ভালো দেখো, মনে রেখো